নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের ইতিকথা। আজ উপন্যাসের ২০ পর্ব। অনেকক্ষণ পেরিমিটার রোডের এধারে দাঁড়িয়ে রইলেন শেখরনাথ। তার ঠিক পাশে বিনয় এবং আশেপাশে অসংখ্য উদ্বাস্তু আর পুনর্বাসন দপ্তরের কর্মীরা। সুভাষ মজুমদারের জঙ্গলে যাওয়ার খবর পেয়ে বন বিভাগের কর্মীরাও চলে এসেছে। প্রবল উদ্বেগে, দুশ্চিন্তায় সবাই চুপ। নিরেট নৈশব্দের ভেতর ২-৪ জন বয়স্ক উদ্বাস্তু শুধু বিড়বিড় করে অবিরল বলে চলেছে, মা দুর্গা, মা কালী, জগজ্জননী মা গো, তোমরা দয়া করো, মানুষটারে ভালায় ভালায় ফিরাইয়া আনো, তেনার যেন এতটুকু খেতি না হয়। পেরিমিটার রোডের এধারে ঘন জঙ্গলের দিকে তাকিয়ে অনেকক্ষণ সবাই দাঁড়িয়ে রইল। তারপর একে একে ব্যারাকগুলোর কাছে ফিরে ছড়িয়ে ছিটিয়ে বসে রইল। আজ আর কারো কাজকর্মে মন নেই। দা, কুড়াল কি শাবল টাবল নিয়ে একজন উদ্বাস্তু জমিতে নামল না। তারা তো বটেই, জেফ্রি পয়েন্টের প্রতিটি মানুষের ওপর পাষাণ ভারের মতো একটাই চিন্তা চেপে বসে আছে। সুভাষ মজুমদার যদি জারোয়াদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে নাও পারেন, জীবন্ত যেন ফিরে আসেন। শেখরনাথ এবং বিনয় জঙ্গলের ধার থেকে সোজা নিজেদের ঘরে চলে এসেছিলেন। দুজনেই চুপচাপ কিছুক্ষণ দু হাতে মুখ ঢেকে বসেছিলেন শেখরনাথ। তারপর জানলার বাইরে তাকিয়ে রইলেন, ভীষণ চিন্তাগ্রস্ত। বিনয়েরও অস্থির অস্থির লাগছিল। এক সময় বাইরে থেকে চোখ ফিরিয়ে এনে শেখরনাথ ভারী গলায় বললেন, আমারই বোধহয় ভুল হয়ে গেছে বিনয়। প্রাক্তন বিপ্লবীটি কোন ভুলের ইঙ্গিত দিয়েছেন মোটামুটি তা আন্দাজ করতে পারছিল বিনয়। তবু জিজ্ঞেস করল, কিসের ভুল কাকা? পোর্ট ব্লেয়ার থেকে সুভাষকে টেনে এনে জঙ্গলে পাঠানো ঠিক হয়নি। রং ডিসিশন, ভুল সিদ্ধান্ত। তার কণ্ঠস্বরে অনুশোচনার সুরটাই যেন ফুটে উঠল। বিনয় উত্তর দিল না। শেখরনাথ বলতে লাগলেন, সুভাষ মিডল আন্দামানের জারোয়াদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। হয়তো এজন্য অনেকটা সময় লেগেছিল। যথেষ্ট প্রস্তুতি ছাড়া এমন একটা হিংস্র ট্রাইবের ত্রিসীমানায় যাওয়া অসম্ভব। সুভাষ সাউথ আন্দামানের জারোয়াদের নিয়ে কাজ করেনি, তাদের সঙ্গে মেশেও নি। এই মুহূর্তে এখানকার জারোয়ারা মারাত্মক উত্তেজিত আর ক্ষিপ্ত হয়ে আছে। উইদাউট প্রিপারেশন একটা ছেলেকে তাদের তীর ধনুকের মুখে ঠেলে দিলাম। উচিত হয়নি, উচিত হয়নি। সুভাষ যে ওদের বোঝাবে, তার আগেই ওরা যে ঝাঁকে ঝাঁকে তীর মেরে তাকে ঝাঁঝরা করে ফেলবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। একবার ছেলেটার দিকটা ভাবলাম না। কাল এলো, আজই তাকে জঙ্গলে পাঠালাম। মতিভ্রম, ভয়ঙ্কর হটকারী সিদ্ধান্ত। কি উত্তর দেবে ভেবে পেল না বিনয়। শেখরনাথের তীব্র অনুতাপ তার মধ্যেও যেন চাড়িয়ে যাচ্ছিল। সুভাষ মজুমদারের ব্যাপারে এরকম ভয়ঙ্কর সম্ভাবনার চিন্তা তার মাথায়ও তো আসা উচিত ছিল। সে নিজেও তো শেখরনাথকে মর্মান্তিক পরিণাম সম্পর্কে সতর্ক করে দিতে পারত। কেন যে এটা ভাবিনি। এখন তো খুবই দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই। শেখরনাথ ম্লান মুখে বললেন, জারোয়ারা দল বেঁধে হামলা করার পর তখন আমার মাথা ঠিক ছিল না। উদ্বাস্তুদের স্বার্থ, জেফ্রি পয়েন্টের ভবিষ্যৎ ছাড়া অন্য কিছুই ভাবতে পারছিলাম না। সুভাষের কিছু হয়ে গেলে আমার এই শেষ জীবনে দুঃখের আর শেষ থাকবে না। তার কথাগুলো তীব্র কাতরোক্তির মতো শোনাল। বেলা অনেকটাই চড়ে গেছে। দেখতে দেখতে সূর্য মাথার ওপর উঠে এলো। জেফ্রি পয়েন্টের বাসিন্দাদের কোনো বিষয়ে ছাড় নেই। কিছুটা দিশেহারা, অনেকটাই উদ্ভ্রান্ত। কেউ, বিশেষ করে উদ্বাস্তুরা, বিশেষ কথাটথা বলছিল না। যেটুকুও বা বলছে সবই সুভাষ মজুমদারকে নিয়ে। এরই মধ্যে সমুদ্রে গিয়ে স্নান টান করেছে, কোনো রকমে একটু আধটু খেয়েছে। শেখরনাথ এবং বিনয়ও তাই। বেলা যখন অনেকটাই হেলে পড়েছে, সূর্য পশ্চিম আকাশের ঢাল বেয়ে নেমে যাচ্ছে দ্রুত। পাহাড়ের মাথায় বিশাল বিশাল প্যাডক আর দিদু গাছগুলোর ছায়া দীর্ঘ হচ্ছে। সেই সময় শেখরনাথ বললেন,
সেই কখন ছেলেটা জঙ্গলে ঢুকেছে, এখনো তো ফিরল না। মনটা ভীষণ উতলা লাগছে। ঘরে আর বসে থাকতে ইচ্ছা করছে না। এক কাজ করা যাক। উন্মুখ হয়েছিল বিনয়। প্রশ্ন না করে সে তাকিয়ে থাকে। চলো, পেরিমিটার রোড পর্যন্ত যাই বলে পায়ে চটি গলিয়ে বেরিয়ে পড়লেন শেখরনাথ। বিনয়ও তার সঙ্গে সঙ্গে চলল। বিপ্লবীদের সম্পর্কে সে শুনেছে তাদের মন লৌহ কঠিন। মৃত্যু তাদের কাছে অতি তুচ্ছ একটি ঘটনা। কোনো একটা বই এসে পড়েছিল একজন বিপ্লবী হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে উঠেছিলেন। বিচারক ফাঁসির রায় ঘোষণা করার পর তার শরীরের ওজন বেড়ে গিয়েছিল। দেশের মুক্তির জন্য মৃত্যুবরণ যেন বড়ই আনন্দের ব্যাপার, নইলে ওজন বাড়তে পারে। মারাত্মক অপরাধের আসামিরা ফাঁসির দড়িতে ঝুলতে হবে, আদালতে তা জানার সঙ্গে সঙ্গে ভয়ে আতঙ্কে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, রাতে ঘুমোয় না। নির্জন সেলে বসে বসে করুণ কাতর গলায় অবিরাম কেঁদে যায়। কিন্তু বিপ্লবীরা অন্য ধাতুতে গড়া। তাদের মধ্যে এত অনন্ত শক্তি কোথায় যে সঙ্গোপন থাকে কে জানে। শেখরনাথ রাহা, যিনি ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন, যাবজ্জীবন কালাপানির সাজা নিয়ে আন্দামানে এসে 28-29টা বছর সেলুলার জেলে কাটিয়ে দিয়েছেন, সেই অদম্য মানুষটি ব্রিটিশ পুলিশের কত নির্যাতনই না সয়েছেন। তিনিও তো অন্য বিপ্লবীদের চেয়ে আলাদা নন। বজ্রের মতো কঠোর কঠিন মানুষটির মনের ভেতর এমন একটা কোমল দিক ছিল, কে ভাবতে পেরেছিল? সুভাষ মজুমদারের জন্য সেই সকাল থেকে তিনি যে কতটা ব্যাকুল, কতটা উতলা হয়ে আছেন, বিনয় তো নিজের চোখেই দেখেছে। একই মানুষের ভেতর কত রকম মানুষ যে লুকোনো থাকে। একসময় উদ্বাস্তুদের ভাগবাটোয়ারা করে দেয়া জমিগুলোর ওপর দিয়ে পেরিমিটার রোডের কাছে চলে এলেন শেখরনাথ আর বিনয়। উদ্বাস্তুরাও ব্যারাকগুলোর কাছাকাছি থোকায় থোকায় দাঁড়িয়ে বা বসে কথা বলছিল। তারাও পেছন পেছন চলে এসেছে। উৎকণ্ঠা তো তাদেরও কিছু কম নয়। টঙের মাথায় বুশ পুলিশের দলটা গভীর জঙ্গলের দিকে তাকিয়ে নজরদারি চালাচ্ছিল। শেখরনাথ গলার স্বর উঁচুতে তুলে ডাকলেন, এই মাসুদ, এই জগপত। দুই বুশ পুলিশ মুখ ফিরিয়ে এদিকে তাকালো। মাসুদ সাড়া দিল, হাঁ চাচাজি। সুভাষকে কি দেখা যাচ্ছে? নৃতাত্ত্বিক সুভাষ মজুমদারকে আন্দামান দ্বীপপুঞ্জের প্রায় প্রতিটি মানুষ চেনে। মাসুদ বলল, নেহি চাচাজি, सुबह सुबह मजुमदार साहब जंगल घुसा था, बहुत दूर चला गया, कहाँ गया कुछ पता नहीं। জারোয়াদের দেখতে পাচ্ছ? মাসুদ বলল, নেহি, আজ আর ওরা রিফিউজি সেটেলমেন্ট দিকে আসেনি। ভারী চিন্তা হচ্ছে। মজুমদার সাহেব ইতনা আচ্ছা আদমি, রিফিউজদের জন্য জান বাজি রেখে খতরনাক জারোয়াদের কাছে চলে গেছে। উপরবালার মেহেরবানিতে তিনি ফিরে আসুন। শেখরনাথ বা অন্য কেউ কিছু বলল না। সুভাষ মজুমদার অক্ষত শরীরে নিরাপদে দ্রুত ফিরে আসুন, মনে মনে এটাই সবার প্রার্থনা। ওধারের কাছাকাছি একটা টঙের মাথা থেকে জগপত সিং বলল, 1 ঘন্টার ভেতর আন্ধেরা নেমে যাবে। আন্ধেরা মে জঙ্গল বহুত খতরনাক চাচাজি। রামজি, কিষণজি, মজুমদার সাহেবকে জলদি জলদি ফিরিয়ে আনুন। ঠিকই বলেছে জগপত। অন্ধকারে জঙ্গলের ভেতরটা খুবই বিপজ্জনক। দক্ষিণ আন্দামানের পশ্চিম দিকে মাইলের পর মাইল জুড়ে গভীর অরণ্য। উদ্বাস্তু পুনর্বাসনের জন্য জঙ্গল ফেলিং করে প্রচুর জমি বের করা হলেও এখনও বিপুল পরিসর নিয়ে বাকি অরণ্য দাঁড়িয়ে আছে। আন্দামানের এই অরণ্য এতটাই দুর্ভেদ্য যে দিনের বেলাতেই সেখানে সূর্যালোক পৌঁছয় না। না, বাঘ, ভালুক, সিংহের মতো হিংস্র জন্তু নেই। মারাত্মক বিষধর সাপের সংখ্যাও কম। তবে অজস্র কানখাজুরা চারিদিকে ঠিক ঠিক করছে। এই সরীসৃপগুলো সাপের চেয়ে কম ভয়াবহ নয়। শরীরে একবার বিষ ঢাললে 5 মিনিটের ভেতর একজন সবল সুস্থ মানুষের মৃত্যু অনিবার্য। তার উপর জারোয়ারা তো আছেই। জটিল নিবিড় জঙ্গলে গাঢ় অন্ধকারে পথ চিনে জেফ্রি পয়েন্টে পৌঁছানো প্রায় দুঃসাধ্য ব্যাপার। এ সূর্য পশ্চিম দিকের আড়ালে এখন অনেকটাই নেমে গেছে। রোদের রং মরা মরা ফ্যাকাশে। সন্ধে নামতে আর দেরি নেই।
পেরিমিটার রোডের এধারে শতিনিকের মতো মানুষের উৎকণ্ঠা যখন চরম সীমায় পৌঁছেছে, সবাই যখন সুভাষ মজুমদারের ফেরার আশা ছেড়ে দিতে চলেছে, সেই সময় তিনি বাঁ দিকের বুশ পুলিশের টঙের পাশ দিয়ে ধুঁকতে ধুঁকতে জেফ্রি পয়েন্টের সেটেলমেন্টে চলে এলেন। ক্লান্ত, বিধ্বস্ত, তার উপর দিয়ে জঙ্গলের ভেতর সারাটা দিন যে প্রচণ্ড ঝড় বয়ে গেছে তার ছাপ সুভাষের সমস্ত শরীর জুড়ে। তবে এটা ঠিক, তিনি সম্পূর্ণ অক্ষত। যে ব্যাগগুলো নিয়ে জঙ্গলে ঢুকেছিলেন সেগুলো দেখা যাচ্ছে না। আশ্চর্য, মুখে কিন্তু হাসি লেগেই আছে। আন্দাজ করা যাচ্ছে যে উদ্দেশ্য বা মিশন নিয়ে তিনি সকালবেলা জঙ্গলে ঢুকেছিলেন তা সফল হয়েছে। শরীর বিপর্যস্ত হলেও তাই মুখমণ্ডলে পরিতৃপ্তির হাসি। বাঁ দিকের টঙের চূড়ো থেকে মাসুদ চান চেঁচিয়ে উঠল, আল্লাহ মেহেরবান। ডান পাশের টং থেকে জগপদ গলার স্বর শেষ পর্দায় তুলল, রামজি কিষানজি কা কৃপা। বুকের ভেতর থেকে উথলে আসা আবেগে ঠোঁট দুটো থরথর কাঁপছে শেখরনাথের। কণ্ঠমণিটা ওঠানামা করছে অবিরল। দৌড়ে গিয়ে সুভাষ মজুমদারকে বুকের ভেতর জড়িয়ে ধরলেন তিনি। কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু গলার স্বর ফুটছিল না। কিছু জিজ্ঞেস না করলে শেখরনাথের সামনে পারতপক্ষে মুখ খোলে না উদ্বাস্তুরা। কিন্তু এই মুহূর্তে তাদের কৌতূহল ঠিকরে ঠিকরে বেরিয়ে আসতে লাগল। কর্তা, চৌপর দিন আপনার লেগা আমরা রিফুজরা বেবাকটি চিন্তায় চিন্তায় ওয়াশ বন্ধ কইরা কাটাইছি। কি হইল আপনার? আমাগো লেগা মানুষটার পরানটা কি শেষ হইয়া গেল? যারোরা কি তীর মাইরা আপনারে শেষ কইরা ফেলাইল? মা দুর্গা, মা কালী মুখ তুইলা চাইছে। ভগবান ভালা মাইনসেরে চেরোডাকাল রক্ষা করে। কি হইল জঙ্গলে? যারোগ্যা লগে কি দেখা হইছে? কি কয় হেরা? আবেগটাকে প্রাণপণে ঠেলে সরিয়ে কণ্ঠস্বরকে এতক্ষণে বের করে আনতে পারলেন শেখরনাথ। উদ্বাস্তুদের বললেন, সুভাষকে এখন কেউ কিছু জিজ্ঞেস করো না। দেখছো না শরীরের কি হাল হয়েছে? পরে সব জানতে পারবে। ওর এখন বিশ্রামের দরকার। এরপর সবাই চুপ। আর কোনো প্রশ্ন করতে কারো সাহস হলো না। সুভাষ মজুমদার ধুঁকছিলেন। শেখরনাথ তার কাঁধটা পরম মমতায় বেড় দিয়ে ধরে বললেন, আর দাঁড়িয়ে থাকতে হবে না, আস্তে আস্তে চলো। পরিতোষ বণিককে বললেন, সুভাষের পক্ষে সমুদ্রে যাওয়া সম্ভব হবে না। গরম জল করে আমাদের ঘরের সামনে দিয়ে যেও, ওখানেই স্নান করে নেবে। তারপর বড় এক গেলাস গরম দুধ আর ভালো কয়েকটা বিস্কুট কারোকে দিয়ে পাঠাও। পরিতোষ বলল, আমি নিজেই লইয়া যামু। রাতের খাওয়ার ব্যবস্থাটা আজ একটু তাড়াতাড়ি করো। সারা দিন ছেলেটা জঙ্গলে জঙ্গলে ঘুরেছে, কিছুই খাওয়া হয়নি। ঘরে নিয়ে যাবার পর অনেকক্ষণ জিরিয়ে নিলেন সুভাষ মজুমদার। এর মধ্যে গরম জল এসে গিয়েছিল। ভালো করে স্নান করে নিলেন তিনি। জলে আশ্চর্য এক জাদু আছে যা শরীরকে সুস্থ করে তোলে। পোশাক টোশাক পাল্টে সুভাষ যখন বিছানায় গিয়ে বসলেন, প্রায় সঙ্গে সঙ্গেই দুধ বিস্কুট এসে গেল। তার খাওয়া দেখে বোঝা গেল সমস্ত দিন তার পেটে কিছুই পড়েনি। গভীর আগ্রহে শেখরনাথ সুভাষের দিকে তাকিয়েছিলেন। জিজ্ঞেস করলেন, এখন একটু ভালো লাগছে? খুব ভালো কাকা। সুভাষের চোখে মুখের চেহারা দেখেই বোঝা যায় ধকলটা কাটিয়ে উঠেছেন। বেশ চনমনে মনে হচ্ছে তাকে। একটু চুপচাপ। তারপর শেখরনাথ বললেন, জারোয়ারদের সঙ্গে যোগাযোগ করা গেল? হ্যাঁ, অনেক কষ্টে। সুভাষ মজুমদার বলতে লাগলেন, আমাকে তো ওরা চেনে না। নেহাত ওদের ভাষাটা জানতাম, তাই প্রাণে বেঁচে গেছি। আপনি তো জানেন, সো কল সিভিলাইজ ওয়ার্ল্ডের কারোকে ওরা বিশ্বাস করে না। ভীষ্মের মতো সরসজ্জাই আমাকে নিতে হতো। যাই হোক, রিফিউজি সেটেলমেন্টের জন্য যে জঙ্গল কাটা হচ্ছে সেজন্যে ওরা ভয়ঙ্কর ক্ষিপ্ত। ওরা চায় গাছ কাটা বন্ধ করে এখান থেকে বাইরের লোকজন সবাই চলে যাক, একজনও যেন এখানে না থাকে। আমারও তাই মনে হয়েছিল। বিশুদেরও সেই কথা বলেছিলাম। নিজে চিফ কমিশনারের সঙ্গে দেখা করেছিলাম। আর যেন জঙ্গল ফেলিং না করা হয়। ওরা বলল, ফরেস্ট না কাটলে উদ্বাস্তু সেটেলমেন্টের জন্য জমি কোথায় মিলবে। ঠিকই বলছে, এটা একটা বড় সমস্যা।
আস্তে আস্তে মাথা নাড়লেন সুভাষ মজুমদার। এটা সত্যিই বড় সমস্যা। আমি যারা ওদের বুঝিয়েছি তাদের কোনো ভয় নেই। যাদের জন্য জঙ্গল কাটা হচ্ছে তারা তোমাদের ক্ষতি করবে না। তাদের উপর তোমরা হামলা চালিও না। কতদূর কি বুঝেছে জানি না, তবে মনে হলো আপাতত জেফ্রি পয়েন্টে চড়াও হবে না। কিন্তু কাকা, কি? ট্রাইবাল পিপলদের মতিগতি বোঝা ভার। কখন যে ওরা কি করে বসবে আগে থেকে আঁচ করা মুশকিল। তাই সব সময় এখানকার মানুষজন যারা মেনল্যান্ড থেকে এসেছে তাদের সতর্ক থাকতে হবে। চিন্তাগ্রস্তের মতো শেখরনাথ বললেন, খুব মুশকিল হলো, সমস্যাটার পুরোপুরি সুরাহা হলো না। আমি একটা কথা ভাবছি। বলো। কয়েকটা দিন আমি এখানে থেকে যাব। যদি তার মধ্যে ওরা সেটেলমেন্টে ফের হানা না দেয় বুঝবো আর গোলমাল বাঁধাবে না। যদি তেমনটা হয় আবার আমাকে জঙ্গলে ঢুকতে হবে। শেখরনাথের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তুমি জেফ্রি পয়েন্টের একটা বড় বল ভরসা। যতদিন ইচ্ছে এখানে থেকে যাও, উদ্বাস্তুদের সাহস তাতে বাড়বে। দিন চারেক জেফ্রি পয়েন্টে কাটিয়ে পোর্ট ব্লেয়ারে ফিরে গেছেন সুভাষ মজুমদার। যে জিপটি এই সেটেলমেন্টের জন্য বিশ্বজিৎ রাহা স্থায়ীভাবে পাঠিয়েছেন সেটার চালক হল হরগোবিন। মাঝবয়সী এই লোকটির আদি বাড়ি ছিল বিহারের ছাপড়া জেলায়। একসময় কালাপানির সাজা নিয়ে আন্দামানে এসেছিল। 2 বছর শান্তশিষ্ট হয়ে থাকার পর ম্যারেজ সার্টিফিকেট পেয়ে একটি তামিল কয়েদি মেয়েকে বিয়ে করে সাদিপুরে গিয়ে সংসার পাতে। তারপর থেকে তার গৃহপালিত সুখের জীবন। ব্রিটিশ আমলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর ইন্ডিয়া গভর্নমেন্ট তাকে সেই একই নকরিতে বহাল রেখেছে। সে এখন পুনর্বাসন দপ্তরের অধীনে। লোকটি খুবই বিনয়ী, ভদ্র। কল্পনাই করা যায় না একদিন ঠান্ডা মাথায় দুটো খুনের মতো মারাত্মক অপরাধ করেছে। দেশের মূল ভূখণ্ড থেকে 800-900 মাইল দূরের এই বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জে স্ত্রী এবং বাসস্থান আর ঘর সংসার তার জীবনটাই আমূল পাল্টে দিয়েছে। হরগোবিন সুভাষ মজুমদারকে ব্যাম্বু ফ্ল্যাটের জেটিতে পৌঁছে দিয়ে ফিরে এসেছে। সুভাষ ওখান থেকে পোর্ট ব্লেয়ারের লঞ্চে উঠবেন। এই আশ্চর্য নৃতাত্ত্বিকটির কথা যখনই বিনয় ভাবে তার মন অসীম শ্রদ্ধায় ভরে যায়। দুর্জয়ের সাহস তো আছেই, তার চেয়ে অনেক বেশি তার মধ্যে যা রয়েছে তা হল মানুষের প্রতি অফুরান ভালোবাসা। নইলে মৃত্যু প্রায় নিশ্চিত জেনেও কেউ কি ভয়াবহ জারোয়াদের এলাকায় ঢুকে পড়তে পারে? জীবনে 4 জন মানুষকে দেখল যাঁদের স্মৃতি আমৃত্যু শেষ নিঃশ্বাসটি ফেলা পর্যন্ত সে ভুলবে না। তাদের একজন হলেন রাজদিয়ার ফাদার লারমোর। চারদিকের গ্রামের মানুষজন যাকে লালমোহন বাবা কি লালমোহন সাহেব বলে ডাকত। 46-এর রাজদিয়া অঞ্চলের দাঙ্গা থামাতে গিয়ে তার মৃত্যু হয়। হাজার হাজার মাইল দূরের ইউরোপ থেকে ঢাকা জেলার রাজদিয়া এসে এই দেশ এবং দেশের মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন। অখণ্ড বাংলা ছিল তার দ্বিতীয় স্বদেশ। দ্বিতীয় মানুষটি হলেন মামুদপুরের আফজল হোসেন। জীবনের অনন্ত ঝুঁকি নিয়ে তিনি তাকে এবং ঝিনুককে একটি নৌকোয় পদ্মা পার করে তার পাশা স্টিমার ঘাটায় পৌঁছে দিয়েছিলেন। জলে স্থলে তখন ঘাতক বাহিনী কাফেরদের নিকাশ করতে রামদা, বর্ষা, ট্যাটা নিয়ে দিবারাত্রি ঘুরে বেড়াচ্ছে। তাদের নজর এড়িয়ে সুকৌশলে তিনি বিনয়দের রক্ষা করেছিলেন। আবহাওয়া যখন চরম বিদ্বেষ, ঘৃণা আর বিষ বাষ্পে ভরে রয়েছে, সেই সময় 2টি হিন্দু যুবক যুবতীকে বাঁচানো প্রায় অকল্পনীয় ছিল। কিন্তু আফজল হোসেন সেই অসাধ্য সাধনটাই করেছেন। তৃতীয়জন হচ্ছেন এই সুভাষ মজুমদার, আর চতুর্থজন হলেন শেখরনাথ। দেশের জন্য একসময় নিজের জীবনকে সঁপে দিয়েছিলেন। সেলুলার জেল থেকে বেরিয়ে নিজের স্বার্থের, সুখ স্বাচ্ছন্দ্যের, আরাম বিলাসের চিন্তাকে কখনো ত্রিসীমানায় ঘেঁষতে দেননি। স্বাধীনতার পর থেকে হাজার হাজার যে সব উদ্বাস্তু আন্দামানে আসতে শুরু করেছে তাদের পুনর্বাসন না হওয়া অবধি তার নিঃশ্বাস ফেলার সময় নেই। শুধু কি উদ্বাস্তুরা, পেনাল কলোনির পুরনো কয়েদিরা,
এমনকি আন্দামানের আদিম জনজাতিগুলোর জন্য তার বুকের ভেতর যে কি অপার মায়া, এই চারজনের চিন্তা চারদিক থেকে বিনয়ের মাথায় ঢুকে যাচ্ছিল। হঠাৎ আফজাল হোসেনের কথা মনে পড়তে তীব্র অপরাধবোধে ভেতরে ভেতরে কুঁকড়ে গেল বিনয়। তার পাশা স্টিমার ঘাটায় গোয়ালন্দের স্টিমারে তাকে আর ঝিনুককে তুলে দিয়ে বারবার আফজাল বলেছিলেন কলকাতায় পৌঁছেই যেন তাকে অবশ্যই চিঠি লেখে বিনয়। তাদের নিরাপদে পৌঁছবার খবরটা না পেলে তিনি ভীষণ দুশ্চিন্তায় থাকবেন। কেননা তার পাশায় গেলেই সব আতঙ্কের অবসান ঘটবে এমনটা ভাবার কারণ নেই। স্টিমার তো গোয়ালন্দে নামিয়ে দেবে, সেখান থেকে ইন্ডিয়ার বর্ডার তো অনেকটা পথ, জল্লাদ বাহিনী সেখানেও আছে। সুভাষ মজুমদারের কথা ভাবতে গিয়ে একে একে আরও তিনজনের কথা মনে পড়েছে বিনয়ের। ফাদার লারমোর তার স্মৃতির বৃত্তে সবসময় আছেন। সুভাষ মজুমদারকে আন্দামানে এসে দেখল সে। শেখরনাথ তো জেফ্রি পয়েন্টে সারাক্ষণ তার সঙ্গেই আছেন। কিন্তু কলকাতায় আসার পর তার আর ঝিনুকের রক্ষাকর্তা আফজাল হোসেনকে সে ভুলে গেল কি করে? হয়তো বলা যায় কলকাতায় আসার পর তার জীবনটা একেবারে উথাল পাথাল হয়ে গেছে। ঝিনুককে নিয়ে তখন তার তুমুল অস্থিরতা, এতটাই দিশেহারা আর উদ্ভ্রান্ত যে কোনো দিকে তাকাবার মতো সময়টুকু ছিল না। আফজাল হোসেনকে বেমালুম ভুলে যাওয়ার, তাকে চিঠি না লেখার, এটা কি একটা অজুহাত হলো? নিজেকে হাজারবার ধিক্কার দিল বিনয়। সে অকৃতজ্ঞ, সে অমানুষ, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আফজাল হোসেনের কাছে করজোরে ক্ষমা চেয়ে একটা চিঠি লিখবে। ঠিকানা তার জানাই আছে। বেশ কয়েকদিন আগে মায়া আর বৃন্দাবনের সঙ্গে মাখন পালদের যে তুমুল ঝগড়াঝাটি হয়েছিল, শেখরনাথের শাসানিতে তা মিটমাট হয়ে গেছে। সেই থেকে জেফ্রি পয়েন্টে শান্তিতেই দিন কাটিয়ে চলেছে, সম্পূর্ণ নির্বিঘ্নে, আর কোনো উৎপাতের সৃষ্টি হয়নি। কিন্তু আজ সকালে ফের তুমুল উত্তেজনা দক্ষিণ আন্দামানের এক প্রান্তে উদ্বাস্তুদেরই সৃষ্টি ছাড়া উপনিবেশে ছড়িয়ে পড়ল। ঘটনাটা এই রকম। পশ্চিম দিকের পাহাড় ঘেঁষে লক্ষণ ভক্ত আর নবদ্বীপ কুণ্ডুদের জমি। জমি দুটো পরস্পরের লাগোয়া। আজ সকালে চা রুটি টুটি খেয়ে দুজনেই দা কোদাল টোদাল নিয়ে জমির আগাছা সাফ করতে এসেছিল। দুজনের সঙ্গে তাদের বউ ছেলে মেয়েরা যথারীতি এসেছে। কারো একার পক্ষে 5 একর অর্থাৎ 15 বিঘে জমির ঝোপঝাড় সাফ করে 2-1 মাসের ভেতর সেটাকে চাষযোগ্য করে তোলা অসম্ভব। তাই প্রতিটি ডিপি ফ্যামিলির সবাইকেই মাঠে উদয়াস্ত খাটতে হয়। জমি সাফাইয়ের পর তার একধারে নিজেদেরই ঘরবাড়ি বানাতে হবে, তারপর চাষবাস। পরিবারের সবাইকে তাই হাত না লাগালেই নয়। উদ্বাস্তুদের যে জমি ভাগ করে দেওয়া হয়েছে, বাঁশের খুঁটি পুঁতে পুঁতে তার সীমানা ঠিক করে দিয়েছে পুনর্বাসন দপ্তরের কর্মীরা। এই সীমানা নিয়ে এতদিন কোনো অশান্তি হয়নি, আজ হলো। লক্ষণভক্ত লোকটা মহা ধুরন্ধর, কুচুটে এবং রকচটা, লম্বা চওড়া আখাম্বা চেহারা, গায়ের রং পোড়ো তামাটে, গাঁট পাকানো আঙুল, চৌকো ধরনের মুখ, থ্যাবড়া থুতনি, ছড়ানো চোয়াল, চুলে পাক ধরতে শুরু করেছে, চোখে ধূর্ত চাউনি। লক্ষণের বইয়ের আঁটোসাঁটো মজবুত গড়ন, ছিঁড়ি ছাঁদহীন মুখ চোখ। তার দিকে তাকালে লহমায় টের পাওয়া যায় ছুতো নাতায় ছোবল মারার জন্য সে ফনা তুলে দাঁড়াতে পারে। স্বামী স্ত্রী একেবারে রাজজোটক। ওদের 2 ছেলে, একজনের বয়স 19 আর একজনের 17। দুটোই মা বাপের ধাত পেয়েছে। ওদের আদি বাড়ি ছিল খুলনায়। নবদ্বীপ কুণ্ডুর বয়স 55-56। মাঝারি উচ্চতার নিরেট চেহারা, রং কালো, মাথার চুল আধা আধি পাকা, মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ। মানুষটা এমনিতে শান্তশিষ্ট, তবে স্বার্থে ঘা পড়লে ছেড়ে দেবার পাত্র নয়, রুখে দাঁড়ায়। রাগ চললে তার হিতাহিত জ্ঞান থাকে না। তার স্ত্রী বেশ লম্বা, মাথায় নবদ্বীপের সমান সমান, বেশ ফর্সা। 50-এর মতো বয়স হলেও পাতলা ছিপছিপে গড়ন, চুলে তেমন পাক ধরেনি। এমনিতে চুপচাপ সোজাসাপটা মনে হয়, কিন্তু খেপে গেলে সে রণরঙ্গিনী হয়ে উঠতে পারে।
ওদের একমাত্র ছেলে, তার বয়স 18-19। মা বাপের বেশি বয়সের সন্তান। সে খুব নিরীহ, ভীতু ধরনের। নবদ্বীপদের দেশ ছিল পূর্ব পাকিস্তানে, গ্রাম গাবতলী, জেলা ফরিদপুর। আজ দা কোদাল টোদাল নিয়ে জমিতে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল নবদ্বীপদের। মাঠে নেমে ঝোপঝাড় সাফাই করবে কি, চক্ষু চড়ক গাছ। নজরে পড়ল তাদের জমির পূব দিকে সীমানা বরাবর যে বাঁশের খুঁটিগুলো 15 হাত পরপর পুঁতে দিয়েছিল পুনর্বাসনের কর্মীরা, সেগুলো আর সেই জায়গায় নেই। প্রায় 10 হাতের মতো তাদের জমির ভেতর ঢুকে এসেছে, অর্থাৎ পূব দিকে যতদূর অবধি নবদ্বীপদের জমি মেপে দেওয়া হয়েছিল তার 10 হাতের মতো এলাকা বেদখল হয়ে গেছে। আল না থাকায় এই হলো বিপদ। এত বিরাট একটা অংশ হাতছাড়া হয়ে যাবে, প্রাণ থাকতে কেউ কি তা মেনে নিতে পারে? আজ খুঁটি 10 হাত ঢুকেছে, কাল কি পরশু যে আরো 15-20 হাত ভেতরে ঢোকানো হবে না, জোর দিয়ে কি তা বলা যায়? শুরুতেই খোয়ানো জমি উদ্ধার করা দরকার। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে নবদ্বীপ লক্ষ্য করল, জমির সীমানায় পুনর্বাসনের লোকেরা বাঁশের যে খুঁটিগুলো পুঁতে দিয়ে গিয়েছিল সেই গর্তগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। নতুন গর্ত খুঁড়ে 10 হাত এলাকা দখল করে যে জমি দখল করা হয়েছে সেটা দুধের শিশুও এক পলক দেখেই টের পাবে। পাশের জমির লক্ষণ রায় যে তার জমি থেকে চাতুরি করে এতটা অংশ দখল করেছে সেটা নবদ্বীপদের কাছে জলের মতো পরিষ্কার। লক্ষণরাজ অনেক আগেই এসে তাদের জমির বন তুলসীর ঝোপঝাড় কাটতে শুরু করেছিল। নবদ্বীপরা যে এসে গেছে সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। আপন মনে খুব মগ্ন হয়ে তারা দা চালিয়ে যাচ্ছে। নবদ্বীপ ডাকল, লক্ষণ, এই লক্ষণ, হুই না যাও দেখি। যেন শুনতে পায়নি এমন একটা ভান করে বন তুলসীর ঝোপে দা চালিয়েই যাচ্ছে লক্ষণ। বেশ কয়েকবার ডাকাডাকির পর লক্ষণ মুখ তুলে নবদ্বীপদের দিকে তাকালো। কি কতিস? এইখানে আহ। ওখানে যেতে হবে কেন? যা কওয়ার কতি পারো। এই কুকম্ম করল কেডা? কোন কুকম্মের কথা কতিস? আমার জমিনে কেডা খুঁড়া হান্দাইছে? চোখ পিটপিট করে লক্ষণ নিপাট ভালো মানুষের মতো মুখ করে বলল, এই কথা আমারে জিগুতেছ কেন? নবদ্বীপ চিড়বিড় করে উঠল, তুমি যেন ভাজা মাছান উল্ডাইয়া খাইতে জানো না? ইতিমধ্যে লক্ষণের বউ এবং 2 ছেলে এগিয়ে এসেছে। লক্ষণ কিন্তু চটাচটি করল না, বলল, কি বড়র বড়র করতিস? তোমার জমিনে কেডা খুঁড়া হান্দাই দেবে তার হিসাব আমায় রাখতে হব? নবদ্বীপের বউ আর ছেলে পাশেই দাঁড়িয়ে আছে। জনবল লক্ষণের চেয়ে কিছু কম হলেও খুব কম নয়। একটা ছেলে লক্ষণের বেশি। তা হোক, হক সম্পত্তির একটা বড় অংশ কৌশলে লক্ষণেরা হাতিয়ে নেবে অত সহজ নয়। নবদ্বীপের মাথায় রক্ত চড়ে গিয়েছিল, কপালের দুপাশের রগগুলো সমানে দপদপ করছে, রাগে চোখ দুটো লাল টকটকে। সে চিৎকার করে উঠল, হ, রাখতে হইব। কেন রাখতে হব? মেজাজ এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছে লক্ষণ। তোমার জমিন নি, আমার মাথা ব্যথাটা কিসির? ঠান্ডা গলায় এমনভাবে কথা বলল লোকটা যে মাথার ভেতরটা গনগনে ক্রোধের টকবক করে ফুটতে লাগলো নবদ্বীপের। গলার স্বর আরেক পর্দা চড়ালো সে। আমি হুজুত করতে চাই না, ভালা চাস তো যেখানকার কুড়া এইখানে লইয়া কুইপা রাখ। এবারও চটল না লক্ষণ। কি কতিচ? সরকারি আমিন জমিন মাপি খুড়া জেয়ানে জেয়ানে পুঁতি দেশে ওইহানি আছে। হেইহানে আছে কুত্তার সাও, আইজ বিহানে আমাগো জমিনে আইতে দেরি হইছে, আর তোরা গোষ্ঠী শুদ্ধা আগে আইয়া খুড়াগুলান আমার জমিনে হান্দাইয়া দিছস। হালা হুমন্দির পুত, আমার জমিন শয়তানি কইরা লবি আর আমি চোখ বুঝে থাকুম? অহনি খুঁড়ি উঠা। খানকির সাওয়াল, আমাগেরে গালি দিতিস? অনেক সহ্যি করিছি, এবারই তোর বুক সিঁড়ি রক্ত খাবো নে। লক্ষণ ভক্ত গলার শির ছিঁড়ে হুঙ্কার ছাড়ল, আমি খানকির পুত? তুই তোর হকগল গোষ্ঠীরে খানকিতে জন্ম দিছে। দুপক্ষে কুৎসিত গালাগালি, খিস্তি খেউড়ের আদান প্রদান চলতে লাগল। ওদিকে লক্ষণের বউ ছেলেরা এবং নবদ্বীপের বউ, এমনকি তার ভীতু ছেলেটা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকল না। তারাও রণাঙ্গনে নেমে পড়ল।
দুই শত্রুপক্ষের তুমুল চিৎকারে চেঁচামেচিতে জেফ্রি পয়েন্টের শান্ত সকালটা যেন খান খান হয়ে যেতে লাগলো। কাছাকাছি গাছপালার ডালে যে অচেনা বুনো পাখিরা নিজেদের মধ্যে খুনসুটি করছিল, আচমকা ভয় পেয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে দূরে, অনেক দূরে উধাও হয়ে যেতে লাগলো। নবদ্বীপের গলা ক্রমশ আরো চড়ছিল। খুড়া উড়াইয়া লইয়া যাবি কিনা সিধা কথাখান জানতে চাই। না, উঠবো না, লক্ষণ রুখে উঠল। নাইলে কি করুম দেখবি, আমরা ফরিদপুইরা মানুষ, সেইটা গেলে পৃথিবী তুলফার কইরা ফালাইতে পারি। যেন সে এতক্ষণ যথেষ্ট রেগে যায়নি এমন একটা ভাব করল। মুখটা তাচ্ছিল্যে বাঁকিয়ে চুরিয়ে শরীরের বিশাস একটা প্রত্যঙ্গের দিকে আঙুল বাড়িয়ে কদর্য একটা ইঙ্গিত করল লক্ষণ। বলল, তুই আমার এগুলান সিরবি, আর কিছু করতে পারবি না। পঙ্গির ভাই বলেই নিজের বউ এবং ছেলের দিকে তাকিয়ে নবদ্বীপ বলল, খাড়াইয়া খাড়াইয়া দেখছো কিডা, খুঁড়াগুলান তুইলা হুই হালাগো উহানে হান্দাইয়া দে। হুকুম পাওয়া মাত্র কাজে লেগে গেল নবদ্বীপের বউ এবং ছেলে। না, লক্ষণদের বিশেষ অঙ্গটিতে খুঁটি প্রবেশ করিয়ে দেবার হটকারিতা করল না তারা, হয়তো সাহসে কুলল না। তবে বাঁশের টুকরোগুলো উপড়ে আগের জায়গায় পুঁততে গেল। কিন্তু শুভকর্মে বাধা পড়ল। লক্ষণও চুপচাপ দাঁড়িয়ে থাকার বান্দা নয়, সেও গলার স্বর 7 পর্দার ওপরে তুলল। খবরদার, হুইসার কইরা দিতেছি, কেউ খুঁড়ায় হাত দিবি না, দিলি জানে বাঁচতি হবে না। আমরাও খুইলনে জিলার লোক, রক্তাগঙ্গা বইয়া দেবা। হাঁ, আর এ শয়তানের সাও হামাগো ফরিদপুইরাগো রক্ত দেখাইছিস না, তোর পুরা গোষ্ঠী আইজ নিপাত করুম। আশেপাশের জমিতে অন্য উদ্বাস্তুরা দা কুড়াল চালাচ্ছিল। তারা এতক্ষণ নিষ্পৃহ মুখে নিজের কাজ করে যাচ্ছিল। এরকম ঝগড়া ফ্যাসাদ জেফ্রি পয়েন্টের ডিপি ফ্যামিলির লোকজনদের মধ্যে প্রায়ই বাধে। কিছুক্ষণ চেঁচামেচি, উত্তেজনা, বাছা বাছা গালাগালির কিছু লেনদেন, তারপর সব মিটমাট হয়ে যায়। কিন্তু লক্ষণ আর নবদ্বীপদের মধ্যে যা শুরু হয়েছে তাতে যে কোনো মুহূর্তে রক্তারক্তি কাণ্ড ঘটে যেতে পারে। তাই আর নিরাসক্ত থাকা গেল না। উত্তর, দক্ষিণ, পূব দিকের জমিগুলোতে যারা কাজ করছিল তারা হইচই করে উঠল। এই, করতে আসো কিরা? নিজে গোমইদ্দে মাইর দাঙ্গা ঠিক কাম না। চুপ যাও লক্ষণ ভাই, চুপ যাও নবদ্বীপ ভাই, যা ওইসে মিডাইয়া লও। দেশ সাইরা এত দূরে এই আন্ধারমান দ্বীপি আইয়া কাইজা কাইজা বাধাইয়া লাভান কি? 14 পুরুষের দেশ গেছে, ভিটা গেছে, মাটি গেছে। আমরা রিফুজরা যদিন মিলমিশ কইরা না থাকি একেবারে শেষ হইয়া যামু। কিন্তু কে কার কথা শোনে? সৎ পরামর্শ কানে তোলার মতো অবস্থায় লক্ষণরা আর নবদ্বীপরা কেউ নেই। অসহ্য ক্রোধে এবং উত্তেজনায় দাঁতে দাঁত ঘষতে ঘষতে চিকুর ছাড়ল লক্ষণ। আমাগেরে নিপাত করবি? দেখি মায়ের দুধ কয়সার খাইছো। খানকির সওয়াল না হলি আগুয়ে আয়, তোর পোঙায় কত রস হসে দেখুয়ে দি, আয় আয়। নবদ্বীপের শরীরে ফরিদপুরি রক্ত আরো তপ্ত হয়ে ওঠে। সে একেবারে উন্মাদ হয়ে ষাঁড়ের মতো গর্জন ছেড়ে লক্ষণের দিকে ধেয়ে যায়। এর পরিণাম কি হতে পারে তার খেয়াল থাকে না। খুলনা জেলার রক্তের তেজ এতটুকু কম নয়। লক্ষণ চকিতে একটা বাঁশের খুঁটি তুলে নিয়ে আক্রমণ হানার জন্য তৈরি হয়ে নিয়েছে। নবদ্বীপ নাগালের মধ্যে আসার সঙ্গে সঙ্গে সে খুঁটিটা তার মাথায় শরীরের সবটুকু শক্তি দিয়ে বসিয়ে দেয়। কপালের দিকটা চড়াত করে দু ফালা হয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। আঁক করে একটিমাত্র শব্দ বেরোয় নবদ্বীপের গলা থেকে। পরক্ষণে কাটা কলা গাছের মতো মাটিতে আছড়ে পড়ে সে। রক্তে ভেসে যেতে থাকে চারিদিক। নবদ্বীপের বউ আর ছেলে চিৎকার করে ওঠে, মাইরা ফেলাইলো রে, মাইরা ফেলাইলো মানুষটারে। কাছে দূরে চারপাশের জমি থেকে তুমুল শোরগোল উঠতে লাগলো। দা কুড়াল ফেরে উদ্বাস্তুরা লক্ষণ আর নবদ্বীপের জমির দিকে দৌড়ে আসতে থাকে। সুভাষ মজুমদার ভরসা দিয়ে গিয়েছিলেন আপাতত কিছুদিন জারোয়াদের দিক থেকে জেফ্রি পয়েন্টে অশান্তির ভয় নেই। তবু তিনি পোর্ট ব্লেয়ারে চলে যাওয়ার পর থেকে রোজই ভোরে বিনয়কে সঙ্গে করে পেরিমিটার রোডের কাছে চলে আসেন শেখরনাথ। কারণ আশ্বাস দেওয়ার সঙ্গে সঙ্গে এটুকুও স্পষ্ট করে সুভাষ জানিয়ে দিয়েছিলেন, জনজাতির মানুষজনের মতিগতি সবসময় একরকম থাকে না। মেজাজ বিগড়ে গেলে কখন কি করে বসবে তার ঠিক নেই। জেফ্রি পয়েন্টের সবাইকে সতর্ক থাকতে হবে। তাই শেখরনাথের প্রথম কাজটি হল
পেরিমিটার রোডে এসে বুশ পুলিশের কাছে খোঁজ খবর নেওয়া, তারপর ফিরে গিয়ে সমুদ্রে মুখ টুক ধুয়ে চা রুটি টুটি খেয়ে ফের উদ্বাস্তুদের জমিতে জমিতে চক্কর দেওয়া, কারোর কোনো অসুবিধে হচ্ছে কিনা জেনে নিয়ে তা দূর করা। শেখরনাথের একমাত্র ধ্যান জ্ঞান নির্বিঘ্নে সুষ্ঠুভাবে বঙ্গোপসাগরের এই দ্বীপের এক প্রান্তে পূর্ব পাকিস্তানের ছিন্নমূল মানুষগুলোর উপনিবেশ গড়ে উঠুক। আজও পেরিমিটার রোডে এসে বুশ পুলিশের একটা টঙের তলায় দাঁড়িয়ে বন্দুকধারী সিপাহীর সঙ্গে কথা বলছিলেন শেখরনাথ। কি লায়েক আলী, কাল রাত্রিরে তুমি ডিউটিতে ছিলে? লায়েক আলী টঙের মাথা থেকে সসম্ভ্রমে বলল, আমি নেমে এসে বলছি। ঘাড় তুলে কষ্ট করে শেখরনাথ কথা বলবেন সেটা তার ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে। না না, শেখরনাথ ব্যস্তভাবে বললেন, তোমাকে নামতে হবে না। আপনার তকলিফ হবে চাচাজি। কিছু হবে না, তুমি ওখান থেকে বলো। শেখরনাথের কথাগুলো খুব একটা মনোপুত হল না লায়েক আলীর। আন্দামানের সবচেয়ে শ্রদ্ধেয় বয়স্ক মানুষটি দেশের আজাদির জন্য এত নির্যাতন সয়েছেন। এই দ্বীপপুঞ্জের তাবৎ বাসিন্দাদের হিতার্থে যিনি জীবন সঁপে দিয়েছেন, তিনি পায়ের নিচে মাটিতে দাঁড়িয়ে কথা বলবেন সেটা প্রবল অস্বস্তির কারণ বই কি, কিন্তু চাচাজির নির্দেশ তো অমান্য করা যায় না। সে বলল, হ্যাঁ, तमाम রাত আমি ডিপটি দিয়েছি। 8 বাজে থিরুমাল আয়েগা, তব তক আমি এখানেই থাকব। দিনভর থিরুমালের ডিপটি। সারা রাত তো পাহারা দিয়েছ, কোনো গণ্ডগোল নজরে পড়েছে? গণ্ডগোল বলতে শেখরনাথ কি বোঝাতে চাইছেন এক লহমায় ধরে ফেলল লায়েক আলী। আস্তে আস্তে মাথা নেড়ে বলল, নেহি চাচাজি, জারোয়ারা এদিকে আসেনি, কদিন ধরে তাদের দেখাও যাচ্ছে না। বহু দূরের জঙ্গলের ভেতর তারা কোথাও আছে। শেখরনাথ স্বস্তি বোধ করলেন। ঠিক আছে, তবু খেয়াল রেখো। লায়েক আলী কি জবাব দিতে যাচ্ছিল, হঠাৎ উদ্বাস্তুদের জমিগুলো থেকে প্রচণ্ড শোরগোল ভেসে এলো। চমকে পেছন ফিরতে শেখরনাথ আর বিনয়ের চোখে পড়ল অনেকটা দূরে প্রায় 100 উদ্বাস্তু জড়ো হয়ে চিৎকার করে কি যেন বলছে। একসঙ্গে সবাই চেঁচাচ্ছে, তাই তার একটা বর্ণও বোঝা যাচ্ছে না, তবে ওখানে মারাত্মক কিছু একটা যে ঘটেছে তা আন্দাজ করা যাচ্ছে। উৎকণ্ঠিত শেখরনাথ নিজের মনেই যেন বললেন, ওখানে আবার কি হলো? লায়েক, তুমি তোমার ডিউটি দাও, আমরা যাচ্ছি। চলো বিনয়। লম্বা লম্বা পা ফেলে প্রায় দৌড়েই লক্ষণ নবদ্বীপের জমিতে চলে এলেন শেখরনাথরা। উদ্বাস্তুদের জটলাটা বৃত্তাকারে ঘিরে ধরে সমানে হইচই করে চলেছে। তাদের চোখে মুখে প্রবল উত্তেজনা, সেই সঙ্গে আতঙ্ক। কি হয়েছে? সরো সরো। শেখরনাথের গলা শুনে উদ্বাস্তুরা সরে সরে পথ করে দিল। তাদের শোরগোলটা আরও তীব্র হয়ে উঠল। দেখেন বড় কর্তা, নিজের চোখেই দেখেন। এবার চোখে পড়ল নবদ্বীপের রক্তাক্ত বেহুশ দেহটা মাটিতে কাত হয়ে পড়ে আছে। তার মুখ রক্তে মাখামাখি, শুধু তাই নয়, চারপাশে চাপ চাপ থকথকে রক্ত। বোঝা যায় তার কপালটা দুফাক হয়ে গেছে। নবদ্বীপের বউ স্বামীর দেহের পাশে আছাড়ি পিছাড়ি খেতে খেতে পাগলের মতো আকুল হয়ে কেঁদে যাচ্ছিল। আমার কি সর্বনাশ হইল রে, আমার কপালে এইটা লিখা আসিল রে। তার পাশে দাঁড়িয়ে তাদের ছেলেটাও কেঁদে চলেছে, সম্পূর্ণ দিশেহারা। বিভৎস দৃশ্য। রুদ্ধশ্বাসে শেখরনাথ জিজ্ঞেস করলেন, নবদ্বীপের এই অবস্থা কি করে হলো? মাটি থেকে শটান তীরের মতো উঠে দাঁড়ালো নবদ্বীপের বউ। লক্ষণের দিকে আঙুল বাড়িয়ে বলল, ওই ডাকরা শুয়োরের সাও, রাইক্ষসটা বাঁশের খুঁড়া দিয়া পিডাইয়া হ্যারে মাইরা ফেলাইছে বড় কর্তা। শেখরনাথ স্তম্ভিত। উদ্বাস্তুরা বহু দূরের এই আন্দামানে সেটেলমেন্ট গড়তে এসে এমন রক্তারক্তি কাণ্ড বাঁধাতে পারে, স্বচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। বিহবলের মতো জিজ্ঞেস করলেন, মারল কেন? কান্না জড়ানো ভাঙা ভাঙা গলায় নবদ্বীপের বউ বাঁশের খুঁটি তাদের জমিতে ঢুকিয়ে দিয়ে লক্ষণরা কিভাবে অনেকটা দখল করেছে তাই নিয়ে বচসা হওয়ায় কিভাবে খুঁটির বাড়ি মেরে নবদ্বীপের মাথা দুফাক করে ফেলেছে তার বিবরণ দিতে দিতে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। অসহ্য ক্রোধে মুখ চোখ রক্তবর্ণ হয়ে উঠল শেখরনাথের। চোয়াল শক্ত। লক্ষণের দিকে তাকিয়ে বললেন,
কেন নবদ্বীপকে মারলে তুমি? এত বড় সাহস তোমার হয় কি করে? লক্ষণ, তার বউ এবং 2 ছেলে পাংশুমুখে দাঁড়িয়েছিল। ঢোক গিলে লক্ষণ মিনমিনে গলায় বলল, কাকা, আমারই হে আগে মারিছে। তার কোনো কথাই শুনলেন না শেখরনাথ। সমস্ত ব্যাপারটা তাঁর কাছে পরিষ্কার হয়ে গেছে। মুহূর্তে রাগটা সামলে নিলেন। সবার আগে যেটা এখন প্রয়োজন তা হলো নবদ্বীপকে বাঁচানোর চেষ্টা করা। শোরগোল শুনে পুনর্বাসন দপ্তরের কর্মীরা দৌড়ে এসেছিল। অনেক দরবার করা সত্ত্বেও জেফ্রি পয়েন্টে ছোটখাটো হাসপাতাল বসানো তো দূরের কথা, এখনো পর্যন্ত সামান্য একটা হেলথ সেন্টারের ব্যবস্থাও করা সম্ভব হয়নি। শেখরনাথ বললেন, যে জিপটা বিশ্ব পাঠিয়েছে সেটায় নবদ্বীপকে তুলে এক্ষুনি আমি পোর্ট ব্লেয়ারের হাসপাতালে যাব। বিনয়, তুমিও চলো। নবদ্বীপের বউ আর ছেলেও বলল তারা নবদ্বীপকে কিছুতেই ছাড়বে না, তাদের নিয়ে যেতে হবে। এমন একটা জীবন মরণ সংকটের সময় প্রিয়জনরা কাছাকাছি থাকবে, সেটাই তো স্বাভাবিক। ফুসফুসে জারোয়াদের তীর বেঁধার পর মোহনবাসীকে একা পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া হয়নি, তার বউ ছেলে মেয়েরাও সঙ্গে গেছে। নবদ্বীপের বউ ছেলেরাই বা ছাড়বে কেন? শেখরনাথ বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরাও যাবে। বলেই তার নজর এসে পড়ল লক্ষণের ওপর। জেফ্রি পয়েন্টের আমিন লাডিন আর চেনম্যান ধনপত সিংকে বললেন, এই খুনিটাকে ছাড়া হবে না, দড়ি দিয়ে এটাকে বেঁধে ফরেস্ট ডিপার্টমেন্টের লরিতে তোলো, ওকে পোর্ট ব্লেয়ারে নিয়ে আমি লকআপে ঢোকাবো। লক্ষণ হাত জোর করে ত্রস্ত গলায় বলল, বড়কর্তা, আমার ভুল হয়ে গেছে, আমারে পুলিশই দিবেন না, দয়া করেন। তার বউ ছেলেরা ডাক ছেড়ে কাঁদতে শুরু করল। বউটা কাঁদতে কাঁদতে শেখরনাথের 2 পায়ে ঝাঁপিয়ে পড়ে আঁকড়ে ধরে মাথা কুটতে লাগলো, সারি দেন কর্তা, সারি দেন, আমাকে সর্বনাশ হয়ে যাবে। শেখরনাথ তার সিদ্ধান্তে অটল রইলেন। লক্ষণের বউকে ঠেলে সরিয়ে দিয়ে প্রচণ্ড জোরে ধমক দিলেন, নবদ্বীপকে যখন খুঁটির বাড়ি মেরেছিল তখন কি করছিলে তোমরা? তাকে ঠেকাতে পারোনি? যদি নবদ্বীপের খারাপ কিছু হয়ে যায়, লক্ষণকে আমি ফাঁসির দড়িতে চড়াবার ব্যবস্থা করব। লক্ষণের বউ জমিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগল। শেখরনাথের মুখ পাথরের মতো কঠিন, তার কোনো প্রতিক্রিয়াই নেই। এই প্রাচীন বিপ্লবীটিকে কিছুদিন ধরে দেখছে বিনয়। নিবিড়ভাবে তার সঙ্গে মেশারও সুযোগ হয়েছে। কারোর ভুল চুক হলে কিংবা কারোর ডিউটিতে গাফিলতি দেখলে একটু আদ্রু রাগারাগির যে শেখরনাথ করেন না তা নয়, কিন্তু এমন ভয়ঙ্কর চেহারায় তাকে আগে কখনো দেখেনি সে। লক্ষণের অপরাধটা সত্যিই মারাত্মক। লাডিন আর ধনপত দৌড়ে গিয়ে সেটেলমেন্টের গুদাম থেকে শুধু মোটা দড়িই নয়, বুদ্ধি করে আয়োডিন, তুলো আর ব্যান্ডেজ নিয়ে এসেছিল। ক্ষিপ্র হাতে আয়োডিন লাগিয়ে শেখরনাথই ব্যান্ডেজ বেঁধে দিলেন। কিন্তু রক্ত কি থামতে চায়? চুইয়ে চুইয়ে ব্যান্ডেজ ভিজিয়ে বেরিয়ে আসছে। বিশ্বজিৎ রাহা জেফ্রি পয়েন্টের জরুরি কাজের জন্য যে জিপ পাঠিয়েছেন সেটা এখানকার ব্যারাকগুলোর পাশে দাঁড়িয়ে থাকে। পুনর্বাসন দপ্তরের যে কর্মীরা লক্ষণ আর নবদ্বীপের জমিতে জড়ো হয়েছিল, শেখরনাথ তাদের বলা মাত্র কয়েকজন ধরাধরি করে নবদ্বীপকে জিপে নিয়ে তুলল। শেখরনাথ, বিনয় আর নবদ্বীপের বউ আর ছেলেও জিপে উঠে পড়ল। পেছন থেকে দুপাশের টানা 2 সিট, মাঝখানের মেঝেতে শোয়ানো হলো নবদ্বীপকে। তার বউ এবং ছেলেকে বসানো হলো একধারের সিটে, অন্যটায় বসলেন শেখরনাথ। বিনয়কে বললেন, তুমি ফ্রন্ট সিটে ড্রাইভারের পাশে বসো। ইতস্তত করতে থাকে বিনয়, না কাকা, আপনি সামনে বসুন, আমি। একটু কড়া গলায় শেখরনাথ বললেন, যা বলছি তাই করো, আমার পেছনে বসা দরকার। কারণটা বুঝতে অসুবিধে হলো না বিনয়ের। নবদ্বীপের বউর কান্নার বিরাম নেই, ডুকরে ডুকরে কেঁদেই চলেছে। ছেলেটাও কাঁদছে, তবে তত জোরে নয়। ওদের সামলানোর জন্যই শেখরনাথের পেছনে বসা। ড্রাইভার হরগোবিন্দ কাছাকাছি কোথাও ছিল। সে দৌড়ে এসে ড্রাইভারের সিটে স্টিয়ারিং ধরে বসল। শেখরনাথ তাকে বলল, যত তাড়াতাড়ি পারো পোর্ট ব্লেয়ার চলো। ওদিকে লাডিন আর ধনপত লক্ষণের 2 হাত দুদিক থেকে ধরেছে। লাডিন বলল, চল বলছি। আমারে নিয়ে যেতে পারবা না, আমি যাবা না। লক্ষণ শক্ত করে মাটিতে পা চেপে দাঁড়িয়ে থাকতে চেষ্টা করে। তার বউও গলা ছেড়ে কাঁদতে কাঁদতে একটানা বলে যাচ্ছিল, ওরে নিয়ে যাবে না দাদারা, থানায় নিয়ে যাবে না। কিন্তু কে কার কথা শোনে? 50-55 বছরের অসীম শক্তি ধনপতের,
লক্ষণ তার সঙ্গে পারবে কেন। হ্যাঁচকা টান মারতে মারতে তাকে পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকে। ওখানেই ফরেস্ট ডিপার্টমেন্টের বড় বড় ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে। জেফ্রি পয়েন্টে বন বিভাগের চার্জে আছে আজিব সিং। এখানকার জঙ্গলে ফেলিংয়ের তদারক করার দায়িত্ব তার। সেখানে পৌঁছে হাঁক ডাক শুরু করে দেয়, এ আজিব সিং। ওখানে কটা তাঁবু আর একটা ছোট ব্যারাক ধরনের বাড়ি আছে। ডাকাডাকিতে একটা তাঁবু থেকে লম্বা চওড়া শিখ বেরিয়ে এলো। পাগড়ি বাঁধা নেই, তাই ঘন ঝাঁকড়া কাঁচা পাকা চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে। দাড়িও বুক পর্যন্ত ঝুলছে। পরনে হাঁটু ঝুল, বেখাপ্পা ঢোলা দড়ি বাঁধা ইজের। লোহার পাটার মতো চওড়া রোমশ বুক তার। জিজ্ঞেস করল, কি চাই রে? লাডিন বলল, তোমাদের একটা ট্রাক দিতে হবে, আমরা ব্যাম্বু ফ্ল্যাট যাব, বহুত জরুরি। ভুরুকুচকে আজিব সিং বলল, তুই বললেই ট্রাক মিলবে, যা ভাগ। চাচাজি দিতে বলেছেন, জলদি। আন্দামান দ্বীপপুঞ্জে চাচাজিকে সবাই জানে। আজিব সিংয়ের মুখ চোখের চেহারা লহমায় পাল্টে গেল। ঠিক হ্যায়, একটু ড্রাইভার চাই। বন বিভাগের ছোট ব্যারাকটার দিকে মুখ ফিরিয়ে হাঁক দিল আজিব সিং, এ ভারুয়া, জলদি নিকালা, अभी বাম্বু ফ্ল্যাট জানে পড়েগা, ট্রাক লেকে। ভারুয়া নামের চালকটি আধময়লা বেঢপ পাজামা আর ঢলঢলে ডোরাকাটা জামা গায়ে চড়িয়ে বেরিয়ে এলো। পায়ে রংচটা চপ্পল, শিরিঙ্গে কাট কাট চেহারা, বয়স 35-36। 3-4টে ট্রাক দাঁড়িয়েছিল একধারে। তার একটার দিকে আঙুল বাড়িয়ে আজিব বলল, ওটা নিয়ে যা। ভারুয়ার মুখ থেকে একটি শব্দও নির্গত হলো না। নিঃশব্দে ট্রাকে উঠে স্টিয়ারিং ধরে বসে পড়ল। ওদিকে খোলা পাটাতনের লক্ষণকে টেনে তোলা হলো। তার দুপাশে বসল লাডিন আর ধনপত। লক্ষণের বউ ছেলেরা ঊর্ধ্বশ্বাসে চিৎকার করতে করতে চলে এসেছে। অন্য দিক দিয়ে শেখরনাথদের জিপটাও এসে গেল। লক্ষণের বউ আকুল কান্নায় ভেঙে পড়েছিল আগেই। বলতে লাগলো, ওনারই পুলিশে দিবা না। জিপের ভেতর নবদ্বীপের বউও সমানে কেঁদে চলেছে। আমার কি হইল রে, মানুষটারে যদিন বাঁচান না যায়, কি করুম আমি? কেডা আমারে দেখবা? ভগবান, আমরা যে একেরে ভাইসা জামু। দুই নারীর বিলাপ চলছে অবিরল। শেখরনাথ গলার স্বর উঁচুতে তুলে দুই গাড়ির ড্রাইভারকে বললেন, গাড়ি চালিয়ে দাও। আগে আগে চলেছে জিপ, পিছনে লেজুরের মতো বন বিভাগের বিশাল ট্রাক। কয়েক মিনিটের ভেতর পাহাড়ি রাস্তার একটা বাঁক ঘুরে দুটো গাড়ি অদৃশ্য হয়ে গেল। পেছনে লক্ষণের বইয়ের বিলাপ ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। দুটো গাড়ি পরপর ছুটছে তো ছুটছেই। একধারে খাড়া পাহাড়, অন্যদিকে খাদ। খাদ এবং পাহাড়ে আদ্যিকালের সব প্রাচীন জঙ্গল। যেদিকে যতদূর নজর যায় মানুষজন নেই, সমস্ত কিছু নিঝুম। সেই নৈঃশব্দকে চিরে চিরে নবদ্বীপের বইয়ের একটানা কান্না চলছেই। আজ এ পর্যন্তই। উপন্যাসের একবিংশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আজকের মতো নমস্কার।